মোবাইলের একটানা চিৎকারে ঘুমটা ভেঙে গেল। উঠে বসে টেবিলের ওপর দেখলাম বসের ফোন। ফোনটা হাতে নিয়ে দেখলাম, কি ব্যাপার, বস এত সকালে ফোন করছে কেন? গুড মর্নিং স্যার। গুড মর্নিং আদিত্য। শোনো, যে কারণে তোমাকে ফোন করা, তোমাকে এক্ষুনি একবার নারায়ণপুর যেতে হবে। নারায়ণপুর? কিন্তু স্যার, আজকে তো আমার সোনাগঞ্জের এমএলএর মিটিংটা কভার করতে যাওয়ার কথা। ওখানে আমি শুভেন্দুকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু নারায়ণপুরে তোমার যাওয়া অত্যন্ত জরুরি। সেখানে একটা সুইসাইড কেস আছে, একটা মেয়ে, বোঝোই তো, এসব মশলাদারি ব্যাপার। অন্য কাগজ গিয়ে পড়বার আগেই সেটা আমাদের কভার করতে হবে। তুমি লেট করো না, আমি তোমাকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, বেরিয়ে পড়ো। ওকে স্যার। কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নারায়ণপুরের উদ্দেশ্যে। খবরের কাগজের মার্কেট এমনি দিন দিন কমতে চলেছে। এখন ইলেকট্রনিক্স মিডিয়ার সময়। কোথাও কিছু ঘটনা ঘটলেই সেটার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে সারা দুনিয়ায় ছড়িয়ে যায়। সোশ্যাল মিডিয়ার সাথে প্রতিযোগিতা করতে গিয়ে তাই খবরের কাগজের কালঘাম ছুটে যাওয়ার মতন অবস্থা। তাই কোনো ভালো খবরের খোঁজ পেলেই সেটার ওপর সমস্ত প্রিন্ট মিডিয়া চিলের মতন ঝাঁপিয়ে পড়ে, কে সবার আগে সেটা কভার করতে পারে। মোটামুটি ঘন্টা দেড়েক বাইক চালিয়ে নারায়ণপুরে এসে সেই মেয়েটার বাড়ির সামনে যখন পৌঁছালাম, বডি তখনও হসপিটাল থেকে আসেনি। বাড়ির সামনে প্রচুর মানুষের ভিড়। আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণী লিখতে হবে। কেন আত্মহত্যা করলো সেই সম্পর্কে কোনো সম্ভাব্য কারণ যদি আমরা আমাদের কাগজে প্রথমেই ছাপতে পারি, তাহলে কম্পিটিশনে এক ধাপ এগিয়ে থাকবে আমাদের দৈনিক দিনলিপি। পুলিশ এসেছে বোধহয় অনেক আগেই। আরে, এ তো ইন্সপেক্টর আমার বন্ধু বিকাশ। যাক, সুবিধাই হলো, না হলে সুইসাইড স্পটে যাওয়া মুশকিল হয়ে যেত। তার কাছে গিয়ে বললাম, কি রে, কিছু জানতে পারলি? ও, তুই এসেছিস? না রে, কিছু জানা যায়নি। শুধু ঘরে একটা ডায়েরির পাতায় আবোল তাবোল কী সব কথা যেন লেখা রয়েছে। কি লেখা? তুই যা, গিয়ে দেখ। আচ্ছা, ঠিক আছে। তবে দেখিস, শুধু ডায়েরিটাই ধরবি, কিন্তু অন্য কিচ্ছুতে হাত দিবি না। ঘরের ভেতর সব পরিপাটি করে সাজানো। খাটের ওপর সুন্দর করে বিছানা পাতা, ধবধবে সাদা বেডশিট, ড্রেসিং টেবিলে চকচকে আয়না। আয়না কি যেন দেখলাম মনে হলো, আয়নাটায় একটা কালো ছায়া যেন সরে গেল মনে হলো। না, হয়তো ভুল দেখেছি। টেবিলের ওপরে কতগুলো বইয়ের ওপর একটা মাঝারি সাইজের ডায়েরি। সেটা হাতে নিয়ে প্রথম পাতা উল্টাতেই যে লেখাটা চোখে পড়ল, সেটা সাংঘাতিক। মেয়েটার নিঘাত মানসিক সমস্যা দেখা দিয়েছিল। ভেবেছিলাম প্রেম ঘটিত কোনো রসালো গল্প থাকবে, কিন্তু এই উদ্ভট ঘটনার কথা কাগজে ছাপা যাবে না। সেদিন রাতে কাজ থেকে বাড়ি ফিরে রাতের খাওয়া দাওয়া সেরে একটু ছাদের উপরে গিয়ে দাঁড়িয়েছি। নীলিমাকে একটা ফোন করতে যাব বলে পকেটে হাত দিয়ে দেখি ফোনটা নিয়ে আসতে ভুলে গেছি। নিচে ফোনটা আনতে যাব বলে যেই পেছন ঘুরেছি, হঠাৎ মনে হলো আমার পেছন থেকে যেন একটা কালো ছায়া সরে গেল। আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। শির দ্বারা বেয়ে যেন একটা বরফের স্রোত বয়ে গেল। ভুল হতে পারে না, পরিষ্কার দেখেছি আমি কালো ছায়াটাকে সরে যেতে। সেটা মনের ভুল হয় কি করে? মনের মধ্যে অনেক সংশয় নিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। রাত কটা হবে জানি না, হঠাৎ আমার ভীষণ শীত করতে থাকলো। শরীর যেন কেঁপে কেঁপে উঠছে বারবার। ঘুমটা ভেঙে গেল, আর তখনই আমার মনে হলো বিছানায় আমার পাশে কে যেন শুয়ে রয়েছে। ভয়ে ভয়ে পাশে তাকাতেই আর কাউকে দেখতে পেলাম না। কি হচ্ছে আমার সাথে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই মেয়েটার ঘরে যাবার পর থেকেই শরীরটা কেমন যেন ভারী হয়ে উঠেছিল। মেয়েটার ডায়েরিতেও ছায়া নিয়ে কী সব লেখা ছিল। যদিও সেটাকে আমি মানসিক রোগের লক্ষণই ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সেখানে কিছু একটা গড়বড় আছে। না, আমাকে কালই একবার নারায়ণপুরে যেতে হবে। নারায়ণপুরে গিয়েই সেই মেয়েটার বাড়ির সামনে গিয়ে দেখলাম দরজায় তালা ঝুলছে। বাড়িতে কেউ নেই মনে হয়।
কাউকে খুঁজছেন? আমি পেছন ঘুরেই দেখলাম একজন বয়স্ক লোক আমার পেছনে এসে দাঁড়িয়েছে। বললাম, হ্যাঁ, এই বাড়িতে কেউ নেই? কে আর থাকবে, মা মেয়ে দুজন মিলে থাকতো। মেয়েটা মারা গেল, আর ওর মাকে নিয়ে গেল তার বাপের বাড়ির লোকেরা। কে আর থাকবে এই বাড়িতে? মেয়েটা কেন আত্মহত্যা করলো? বৃদ্ধ লোকটা চুপ করে থাকলো। তার মুখের অভিব্যক্তি দেখে বুঝলাম সে অনেক কিছুই হয়তো জানে। কি হলো, আপনি জানেন কিছু? হ্যাঁ, না না, আমি কি করে জানবো? আমি কিছুই জানি না। আমি পরিষ্কার বুঝলাম যে ইনি হয়তো সবটাই জানে, আমাকে মিথ্যে কথা বলছে। হয়তো কোনো অজানা ভয়ে ইনি সত্যিটা গোপন করতে চাইছে। দেখুন, আপনি আমাকে নির্ভয়ে বলতে পারেন। আমাকে বললে আপনার কোনো সমস্যা হবে না। আমি তো বলতেই চাই, কিন্তু কাকে বলবো? এ তল্লাটে সবাই আমাকে পাগলা চণ্ডী নামে ডাকে, আমাকে পাগল মনে করে। তাই কেউ আমার কথা গুরুত্ব দেবে না। গুরুত্ব দিলে আজকে মেয়েটা বেঁচে থাকতো, আর হয়তো তার বাবাও। জানি, সব জানি, কিন্তু এখানে সে সমস্ত কথা বলা যাবে না। কেউ শুনে ফেললে সমস্যা আছে। তুমি আমার সাথে এসো, আমি সব বলছি তোমাকে। বৃদ্ধ লোকটি আমাকে সাথে করে নিয়ে গেল তার ঘরে। তারপর বলল, এই কথা কাউকে বলা যায় না, কেউ শুনলে বিশ্বাস করবে না। তাই তোমাকে এখানে নিয়ে এলাম। মেয়েটা মারা গেছে ওর বাবার জন্যেই। তার মানে ওর বাবা ছিল এই নারায়ণপুরের শ্মশানের পূজারী ব্রাহ্মণ। শ্মশানেই থাকতো পুজো পার্বণ নিয়ে, আর মাঝে মাঝে বাড়ি গিয়ে মেয়েটাকে দেখে আসতো। মেয়েটা তার বাড়িতে এক বয়স্ক কাজের মহিলার সঙ্গে থাকতো। আমার থেকে বছর 10 ছোট হলেও ওর বাবা অবিনাশ আমার সঙ্গে বন্ধুর মতোই মিশত। সব কথা আমাকে বলতো। আমি মাঝে মাঝে শ্মশানে যেতাম তার সাথে গল্পগুজব করতে। এইরকমই একদিন সন্ধ্যাবেলায় শ্মশানে গেছি। তখন সেই অবিনাশ আমাকে একটা বই দেখিয়ে বলল, এই দেখো চণ্ডীদা, কি বলো তো এটা? কিরে, কিসের বই? এ এক আশ্চর্য তন্ত্রের বই। এতে এক বিশেষ সাধনার প্রক্রিয়া লেখা আছে। কি সাধনা? তোমাকে বলছি, তুমি যেন আবার কাউকে বলো না। না না, বলবো না, বল দেখি। শোনো, এটা হচ্ছে ছায়া বিচ্ছেদ তন্ত্রের বই। ছায়া বিচ্ছেদ? সে কি জিনিস রে? বুঝলে না তো? না। শোনো, আমাদের ছায়া কিন্তু শুধুমাত্র তাই না যেটা আমরা ভাবি। ছায়ার কিন্তু একটা অন্য চরিত্র আছে, যেটা 99% সাধারণ মানুষই জানে না। অবশ্য জানবার কথাও না। যে কজন মানুষ জানে তারা এই ছায়া বিচ্ছেদ করেই এই ছায়াকে দিয়ে নিজেদের যাবতীয় কার্যসিদ্ধ করতে পারে। মানে ছায়াকে শরীর থেকে আলাদা করে তাকে আলাদাভাবে জীবন্ত করা যায়। তোমার ছায়া আর তখন তোমার ছায়া থাকে না, সে হয়ে যায় মুক্ত। তবে সেই বিদ্যা রপ্ত করবার জন্য অনেক সাধনা করতে হয়, আর সেই সাধনার প্রক্রিয়া লেখা আছে এই বইতে। এই বই তুই কোথায় পেলি? সে তোমার না জানলেও চলবে। তুমি শুধু জেনে রাখো, আমি খুব তাড়াতাড়ি সেই সাধনায় সিদ্ধ হতে চলেছি। মানে তুই তোর ছায়াকে শরীর থেকে আলাদা করতে পারবি? হ্যাঁ, পারবো। হ্যাঁ রে অবিনাশ, লোকে আমাকে পাগলা চণ্ডী বলে। এখন তো দেখছি শ্মশানে পড়ে থেকে থেকে তোর মাথাটাও খারাপ হয়ে গেছে। দাঁড়া, আমি আজকেই গিয়ে মালতীকে সব বলছি। খবরদার চণ্ডীদা, তুমি ভুলেও যদি মা মেয়েকে এই কথা বলেছ, তাহলে কিন্তু আমি এই শ্মশান ছেড়ে অন্য কোথাও চলে যাব, আর আমাকে খুঁজে পাবে না। পাগলামো করিস না অবিনাশ, এইসব মোটেও ভালো কথা না। পুজো পার্বণ নিয়ে আছিস, ওই নিয়েই থাক না। কেন ওসব? আমি অনেকটা এগিয়ে গেছি চণ্ডীদা, তুমি আর আমাকে থামাতে পারবে না। তারপর থেকে আমি আর তেমন একটা ওর কাছে যেতাম না। কিন্তু বেশ কিছুদিন পরে এক ঝড়জলের রাতে আমি আমার ঘরে ঘুমিয়ে আছি। এমন সময় দেখলাম কে যেন আমার দরজায় অবিরাম ধাক্কা মেরেই চলেছে। আমি ঘুম থেকে উঠে বসলাম। কে? চণ্ডীদা, চণ্ডীদা, দরজা খোলো, আমি অবিনাশ। অবিনাশ? এত রাতে? দরজা খোলো, ভেতরে এসে বলছি। আচ্ছা, দাঁড়া দাঁড়া, খুলছি। কি ব্যাপার, তোকে এরকম উদ্ভ্রান্তের মতন দেখাচ্ছে কেন? কি হয়েছে? আমি ভুল করেছি চণ্ডীদা, মারাত্মক ভুল। সে ভুলের কোনো ক্ষমা হয় না। আরে কি হয়েছে বলবি তো?
আমি এতদিনের সাধনায় ছায়া বিচ্ছেদ করতে পেরেছি চণ্ডীদা। আমার ছায়া এখন আমার থেকে মুক্ত, আলাদা। কিন্তু আগে যদি জানতাম সে ছায়া শরীর থেকে মুক্ত হলে সে আর শরীরকে সহ্য করতে পারে না, তাহলে কোনোদিনও এই সাধনা করতাম না। তার মানে কি বলছিস এসব? ছায়া যে শরীর থেকে আলাদা হয় সেই শরীরকে সে ধ্বংস করে দিতে চায়, যাতে কোনোদিনও আর সে ওই শরীরে বন্দী হতে না পারে। তাই আমার ছায়াই এখন আমাকে মেরে ফেলতে চাইছে। আমি এখন কি করব চণ্ডীদা? তোকে তখনই পই পই করে বারণ করেছিলাম ওই সব জিনিস নিয়ে ছেলে খেলা করিস না। এখন আমি কি আর করি বল? আমি তো আর সাধক না, তন্ত্রমন্ত্রও জানি না। ঠিক আছে, তুই রাত্রিটা আমার ঘরেই থাক। সকালে আমি দেখছি গ্রামের লোকের সাথে কথা বলে। সকালে উঠেই দেখলাম আমার পাশে চণ্ডী অসাড় হয়ে পড়ে আছে। ওর গায়ে হাত দিতেই দেখলাম গা বরফের মতন ঠান্ডা, ওই শরীরে আর প্রাণ নেই। বুঝলাম কাল রাতে ওর ছায়া এসে তার কাজ করে দিয়ে গেছে। কিন্তু মেয়েটা মরল কেন? মেয়েটা ওই ছায়ার জন্যই মরেছে। অবিনাশ মারা যাওয়ার পর আমি শ্মশানের মন্দির থেকে অবিনাশের সেই প্রেত সাধনার বই খুঁজে বার করি। ওই বইয়ের একদম শেষের দিকে একটা পৃষ্ঠায় ওই সাধনার কিছু শর্তাবলী লেখা ছিল। সেগুলো চণ্ডী বোধহয় কখনো পড়ে দেখেনি। যদি দেখত তাহলে বোধহয় এই সাধনার ভূত তার মাথায় চাপত না। সেখানে লেখা ছিল ছায়া বিচ্ছেদের পর সে তার রক্ত খুঁজে বেড়াবে। মানেটা বুঝতে পারিনি তখনও, সেটা বুঝলাম ওর মেয়ের মৃত্যুর পর। ওই ছায়া মুক্ত হবার পরে নিজের রক্তের সম্পর্কের মানুষের ছায়া টেনে আনে নিজেদের আলাদা জগৎ তৈরি করবার জন্য। আর অবিনাশের নিজের রক্তের বলতে শুধুমাত্র তারই এক মেয়ে, তাই তাকে মরতে হলো। ওই ছায়া যদি নিজের রক্তের মানুষদেরই মেরে ফেলতে চায়, তাহলে ও আমার আশেপাশে কেন? সে কি আমাকেও মেরে ফেলতে চায়? কিন্তু কেন? আমি তো তার রক্তের কেউ নই। ওই বইতে ছায়া বিনাশের মন্ত্রও লেখা আছে, কিন্তু প্রকৃত সাধক ছাড়া সেই মন্ত্র অন্য কেউ উচ্চারণ করলে তার ফল হবে বিপরীত, এমনকি তার মৃত্যু পর্যন্তও হতে পারে। আপনি ওই বইটা আমাকে দিতে পারবেন? সে দিতেই পারি, কিন্তু তা দিয়ে আপনি কি করবেন? প্রকৃত সাধক আমার কাছে আছে একজন, বিশু ঠাকুর। বিশু ঠাকুর সত্যিই সাধক পুরুষ। তাকে দিয়ে ছায়া বিনাশ করিয়েছি। এখন সে ছায়া আর আমার পেছন পেছন ঘোরে না। আর কেন সে ছায়া আমার পিছু নিয়েছিল তা আমি জানতে পেরেছি, কিন্তু সেটা বড়ই ব্যক্তিগত ব্যাপার। সেটা না হয় আপনাদের না জানাই থাক।